কনস্টিটিউশনে কিন্তু এক্সপ্লিসিটলি মেনশন নেই, ওকে, এক্সপ্লিসিটলি মেনশন নেই, মানে পুরো ডিটেলসে মেনশন নেই। ডিটেলসে মেনশন কোথায় আছে? সিটিজেনশিপ অ্যাক্ট যেটা আছে, সিটিজেনশিপ অ্যাক্ট আছে 1955-এ, সেইটাতে কিন্তু ডিটেলসে মেনটেন আছে। এটার মধ্যে অ্যাকোয়ার করার জন্য 5টা রুল আছে, আর একটা লসের জন্য আছে 4টে রুল। আর এইসব রুলগুলো কে বানাতে পারে? এটা বানাতে পারে পার্লামেন্টের কাছে, ঠিক আছে। অ্যাকোয়ার করার জন্য কি আছে? অ্যাকোয়ার করার জন্য বাই বার্থ আছে, বাই ডেসকেন্ড আছে, বাই রেজিস্ট্রেশন আছে, বাই ন্যাচারালাইজেশন আছে, বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি আছে, ঠিক আছে। আর লসের জন্য কি? তিনটে। লসের জন্য কি আছে? একটা আছে কি ডেপ্রিভেশন, একটা টার্মিনেশন, আর একটা রিনাউন্সিয়েশন মানে নিজে থেকে ছেড়ে দেওয়া। টার্মিনেশন মানে হচ্ছে যখন ভলেন্টিয়ারি অন্য কোনো দেশের সিটিজেনশিপ অ্যাকসেপ্ট করা। আর ডেপ্রিভেশন মানে হচ্ছে যখন তুমি ইললিগালি সিটিজেনশিপ গ্রহণ করবে, বা যুদ্ধের সময় যখন তুমি এনিমি স্টেটের সঙ্গে যখন তুমি কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, বা আর কি হতে পারে, আর যদি তুমি 7 বছর কন্টিনিউ দেশের বাইরে থাকো, বা ন্যাচারালাইজ অথবা রেজিস্ট্রেশনের মাধ্যমে তুমি সিটিজেনশিপ গ্রহণ করার 5 বছরের মধ্যে যদি তুমি 2 বছর অন্য কোনো দেশের জেলে থাকো, তাহলেও কিন্তু এটা চলে যাবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে মেন জিনিস। এটা হচ্ছে জিস্ট এটার। আশা করি আজ আমরা দেখব লক্ষ্মীকান্তের 6 নম্বর চ্যাপ্টার, যেটা হচ্ছে কিনা সিটিজেনশিপ। এর আগে আমরা যে আগের চ্যাপ্টারগুলো, যেমন প্রিএমবেল হয়ে গেল, স্যালিয়েন্ট ফিচার অফ দি কনস্টিটিউশন, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এইসব চ্যাপ্টারগুলো কিন্তু আমরা আগে পড়েছি। এমনকি প্রথম যেটা ছিল ইউনিয়ন অ্যান্ড ইট টেরিটরি, এটাও পড়েছি। তো এখন আমরা দেখব সিটিজেনশিপ কোথায় আছে। সিটিজেনশিপ আছে কনস্টিটিউশনের আর্টিকেল 5 থেকে হচ্ছে আর্টিকেল 11 কনস্টিটিউশন। আর কোন পার্টে আছে? পার্ট 2 অফ দি কনস্টিটিউশনের এটার মধ্যে আছে সিটিজেনশিপটা কোথা থেকে আমরা নিয়েছি? আমাদের সিটিজেনশিপ হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, যেটা আমরা কোথা থেকে নিয়েছি? আমরা হচ্ছে ব্রিটিশ থেকে নিয়েছি। ব্রিটিশে হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, সেইখান থেকে আমরা বড় করেছি। আর সিটিজেনশিপ নিয়ে কি আছে? আর সিটিজেনশিপের মধ্যে যেটা একটা মেন ইম্পর্টেন্ট আছে, সিটিজেনশিপের মধ্যে চালু হয়েছিল, এটা এনফোর্স হয়েছিল কিন্তু যেদিন 26 নভেম্বর 1949-এ এনফোর্স হয়ে গেছিলো। যেটা বাকি যে কনস্টিটিউশন আছে সেটা এনফোর্স হয়েছিল 26 জানুয়ারিতে এনফোর্স হয়েছিল, কিন্তু সিটিজেনশিপ একটা 26 নভেম্বর 1949-এ এনফোর্স হয়ে গেছিলো। কারণ এটাকে এনশিওর করা ছিল যে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে ডিভাইড হয়েছিল, কারা অ্যাকচুয়াল ইন্ডিয়ার সিটিজেন সেটা জানার জন্য মানে একটা এনফোর্স হওয়াটা তাড়াতাড়ি দরকার ছিল, ঠিক আছে। এইগুলো কিন্তু যতগুলো তোমাকে ইনফরমেশান দিলাম সবগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হয়ে গেল। এরপরে হচ্ছে পরবর্তী সিটিজেনশিপ মানে কি? সিটিজেনশিপ মানে হচ্ছে যারা ইন্ডিয়াতে বসবাস করে, মানে হচ্ছে স্টেটেতে বসবাস করে, ইন্ডিয়ান স্টেটে বসবাস করে, আর যারা হচ্ছে এই স্টেটের ফুল মেম্বারশিপ ওকে বসবাস করে, প্লাস ফুল মেম্বারশিপ। আর কি না, যারা হচ্ছে কিছু পলিটিক্যাল রাইট, যত রকমের পলিটিক্যাল রাইট আছে, প্লাস হচ্ছে সিভিল রাইট, সমস্ত কিছু রাইট হচ্ছে এরা মানে রাইটের ব্যবহার করে, সমস্ত কিছু রাইটের এর জন্য অ্যাভেলেবেল, তারা হচ্ছে সিটিজেনশিপ। এবারে সিটিজেনশিপ ছাড়া আর কি আছে? দেখো, সিটিজেনশিপ দুটো রকমের হয়, একটা হচ্ছে সিটিজেন, আর একটা হচ্ছে এলিয়েন মানে হচ্ছে যারা ইন্ডিয়ার না, বাইরের দেশে, তারা হচ্ছে এলিয়েন। আর সিটিজেনশিপ মানে হচ্ছে যারা ইন্ডিয়ার নাগরিক, তারা হচ্ছে সিটিজেনশিপ। এলিয়েনের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ফ্রেন্ডলি এলিয়েন, আর একটা হচ্ছে কি আছে, এনিমি এলায়েন। এই দুটোর মধ্যে তফাৎ কি? ফ্রেন্ডলি এলায়েন হচ্ছে সেই সব কান্ট্রির মানে নাগরিক যাদের সঙ্গে ইন্ডিয়ার খুব ভালো সম্পর্ক আছে, যেমন হচ্ছে তুমি ধরে নিতে পারো রাশিয়া হয়ে গেল, ইউএসএ হয়ে গেল, এদের সঙ্গে ইন্ডিয়ার ভালো সম্পর্ক আছে। আর এনিমি অ্যালায়েন মানে হচ্ছে সেই সব কান্ট্রি
যাদের সঙ্গে কি ইন্ডিয়া সম্পর্ক খুবই খারাপ, আর যার সঙ্গে কিংবা ওয়ারেতে থাকে, মানে যুদ্ধের সময়তে যদি অপোনেন্ট যে কান্ট্রি হয় সেই কান্ট্রির যারা নাগরিক হবে তারা সবাই কিন্তু এনিমি অ্যালায়েন হবে। ঠিক আছে, এবার তোমার প্রশ্ন হতে পারে যে এই দুটোর মধ্যে তফাৎ কী আছে। ফ্রেন্ডলি অ্যালায়েন আর এনিমি অ্যালায়েন মধ্যে তফাৎ একটাই, যে এনিমি অ্যালায়েন আর্টিকেল যেটা 22 আছে না, আর্টিকেল 22 এর কিন্তু সুফল লাভ করতে পারে না, মানে ওই প্রোটেকশন অ্যাগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন আর্টিকেল 22 যেটা আছে সেটার সুফল লাভ করতে কিন্তু এই এনিমি অ্যালায়েনরা পারে না, কিন্তু ফ্রেন্ডলি অ্যালায়েনরা এটা সুফল লাভ করে। ঠিক আছে, এবারে দেখো, এবারে হচ্ছে যেটা অ্যালায়েন আছে, অ্যালায়েন হয়ে গেল, আর যেটা আমাদের মানে সিটিজেন আছে তাদের মধ্যে কী কী তফাৎ আছে। দেখো, অ্যালায়েনরা একটা মেন জিনিস যেটা তফাৎ, আর্টিকেলে যদি দেখি ফান্ডামেন্টাল রাইটের কিছু ফান্ডামেন্টাল রাইট যারা এগুলো অ্যালায়েনরা পাবে না, যেমন আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 19, আর্টিকেল 29, 30। এই যে আর্টিকেলগুলো হয়ে গেল, এই 5টা আর্টিকেল, এই 5টা আর্টিকেলের সুফল কিন্তু অ্যালায়েনরা পাবে না, কিন্তু সিটিজেনরা সমস্ত রকমের ফান্ডামেন্টাল রাইট পাবে। এই আর্টিকেলগুলো ছেড়ে দিয়ে বাকি যে আর্টিকেলগুলো আছে, যেমন আর্টিকেল 17-এ, আর্টিকেল 17-এ আছে কি আনটাচেবিলিটি, আনটাচেবিলিটি, ঠিক আছে, আনটাচেবিলিটি। তারপরে আর্টিকেল 21-এ রাইট টু লাইফ, রাইট টু লাইফ, রাইট টু লাইফ। এইগুলো কিন্তু সমস্ত কিছু অ্যালায়েনরাও পাবে, এইগুলো সমস্ত কিছু অ্যালায়েনরা পাবে। এই যে 5টা ফান্ডামেন্টাল রাইট আছে, এই 5টা ফান্ডামেন্টাল রাইট বাদ দিয়ে বাকি যে যতগুলো ফান্ডামেন্টাল রাইট আছে সমস্ত কিছু সুযোগ সুবিধা কিন্তু অ্যালায়েনরা পাবে, কিন্তু এই 5টার জিনিস যে ফান্ডামেন্টাল রাইট আছে সেটা পাবে না। 2 নম্বর আর কি আছে, 2 নম্বর কিছু যেমন ভোট, ভোট দিতে পাবে না, ঠিক আছে, ইলেকশনে দাঁড়াতে পারবে না, ইলেকশনেতে দাঁড়াতে পারবে না। তারপরে কিছু যে পাবলিক অফিস আছে যেমন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তারপরে কি আছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জাজ অফ সুপ্রিম কোর্ট, জাজ অফ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এই সব যে পোস্টগুলো আছে সেইগুলো কিন্তু কোনো অ্যালায়েনরা পাবে না, বাকি সমস্ত কিছুই এক। এই যে জিনিসগুলো আছে এইগুলো কিন্তু কোনো অ্যালায়েনরা পাবে না, বাকি সমস্ত কিছু সুবিধা অ্যালায়েনরা পাবে। ওকে, এবারে যারা এনিমি অ্যালায়েন হয় তাদের ক্ষেত্রে আরও কিছু রেস্ট্রিকশান চাইলে লাগিয়ে দেওয়া যেতে পারে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু বেসিক্যালি অ্যালায়েনদের ক্ষেত্রে এই সুযোগ সুবিধাগুলো থাকে না, বাকি সমস্ত কিছুই থাকে। ঠিক আছে, এবারে দেখো এই সব জিনিসগুলোই এইখানেতে মেনশন করা আছে, এই জিনিসগুলোই দেবে এইখানেতে মেনশন করা আছে, আর কিছুই না। আর যেটা আছে তারপরে এবারে হচ্ছে যে সিঙ্গেল সিটিজেনশিপ আছে, তো সিটিজেনশিপ এবারে কতভাবে অ্যাকোয়ার করা যায়, বা কনস্টিটিউশনের প্রভিশনে যতগুলো আছে সেগুলো কত রকম আছে। দেখো, কনস্টিটিউশনে তো বললাম আমি একটু আগে যে আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 আছে পার্ট 2, পার্ট 2 এতে, পার্ট 2 এর মধ্যে আছে। সমস্ত আর্টিকেল পড়ার দরকার নেই, যেটা মেন ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, যে মেন ইম্পর্টেন্ট সেটাই তোমাকে জানতে হবে, বাকি আর কোনো ইয়ে নেই। যেমন মেন ইম্পর্টেন্ট আছে আর্টিকেল 9, আর্টিকেল 9 কী বলছে, যখন তুমি কোনো মানে ইন্ডিয়ার একটা সিটিজেন, তুমি ধরো ইন্ডিয়ার একজন সিটিজেন, তুমি একটা অন্য একটা কান্ট্রির সিটিজেনশিপ অ্যাকসেপ্ট করলে, ভলেন্টিয়ারি অ্যাকসেপ্ট করলে, তখন তুমি যখন যে মুহূর্তে তুমি সেই সিটিজেনশিপ অন্য একটা কান্ট্রির সিটিজেনশিপ অ্যাকসেপ্ট করবে, সেই মুহূর্তে তোমার সিটিজেনশিপ ইন্ডিয়ান সিটিজেনশিপ চলে যাবে। মানে যখন তুমি ফরেন কোনো কান্ট্রির সিটিজেনশিপ অ্যাকসেপ্ট করবে তোমার ইন্ডিয়ান সিটিজেনশিপ ল্যাপস হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আর্টিকেল 9, এটা একটা ইম্পর্টেন্ট। আর আর্টিকেল 11, এই সিটিজেনশিপ নিয়ে যত কিছু প্রভিশন সমস্ত কিছু পার্লামেন্টের, যত কিছু পাওয়ার সমস্ত কিছু পার্লামেন্টের কাছে আছে, স্টেটের কাছে নেই, কারণ সিটিজেনশিপ হচ্ছে একটা সেন্ট্রাল লিস্টের সাবজেক্ট, সেন্ট্রাল লিস্ট, যেটা হচ্ছে শিডিউল 7 শিডিউলে যেটা আছে তার আন্ডারে সেন্ট্রাল লিস্টে পড়ে, সেই জন্যই সমস্ত কিছু পাওয়ারটা হচ্ছে পার্লামেন্টের কাছে, স্টেটের কাছে এই নিয়ে কোনো কিছু পাওয়ার নেই। ঠিক আছে, এইটাতে বাকি যে আর্টিকেলগুলো আছে, বাকি আর্টিকেলগুলোতে কিন্তু অতটা ডিটেলসে কিছু জানা আমাদের দরকার নেই, আর ডিটেলসে কনস্টিটিউশনেও কিছু ডিটেলসে দেয় না, কনস্টিটিউশন যেটা আছে না, কনস্টিটিউশনেও ডিটেলসে দেয় না,
যে আর্টিকেলে কে সিটিজেনশিপ হবে না হবে ডিটেলসে কিন্তু দেয় না। সেই টাইমে শুধুমাত্র প্রভিশন দিয়েছে যে তখন কনস্টিটিউশনটা অ্যাপ্লাই হবে, যখন কনস্টিটিউশন অ্যাপ্লাই হবে তখন কে কে সিটিজেন হতে পারে সেইটার জন্য ব্যবস্থা শুধুমাত্র করে রেখেছিল, মানে একটা জিস্ট দিয়ে রেখেছিল, যে বেস একটা তৈরি করে রেখেছিল যে এই টাইমে যারা অ্যাপ্লাই হচ্ছে তাহলে এরা ইন্ডিয়ার একটা সিটিজেন। কিন্তু বেসিক যে ডিটেলস সেই ডিটেলসে কিন্তু যায় না। সেই ডিটেলসের পাওয়ারটা কার কাছে আছে? সেই ডিটেলসের পাওয়ারটা দিয়ে দিয়েছিল পার্লামেন্টের কাছে আর্টিকেল 11-এর আন্ডারে। এবারে পার্লামেন্ট কী করলো? সিটিজেনশিপ অ্যাক্ট, পার্লামেন্ট নিয়ে এলো সিটিজেনশিপ অ্যাক্ট পার্লামেন্টের কাছে পাওয়ার আছে, সে পার্লামেন্ট তার পাওয়ার ওঠাবে, ফায়দা ওঠাবে। সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে এলো 1955-এ। এর মাধ্যমে কি হলো? এর মাধ্যমে দুটো ভাগ আছে। কি ভাগ আছে? এর মাধ্যমে দুটো, একটা হচ্ছে কিনা অ্যাকুইজেশন মানে কি? তুমি সিটিজেনশিপ পাবে কি করে, ঠিক আছে, অ্যাকুইজেশন হয়ে গেল। আর একটা কি আছে? আর একটা আছে লস অফ সিটিজেনশিপ। লস মানে হচ্ছে সিটিজেনশিপটা তুমি পাচ্ছ কী করে, মানে কী কী প্রসেসের মাধ্যমে তুমি অ্যাকোয়ার করতে পারবে আর কী কী প্রসেসের মাধ্যমে তুমি লস করতে পারবে। দেখো, অ্যাকুইজেশনের জন্য 5টা আছে, 5টার টাইপ আছে, আর লসের জন্যে মেনলি 3টে আছে। ওকে, মানে 3টে উপায়ে তুমি লস হয়ে যেতে পারে, 5টা উপায়ে তুমি অ্যাকুইজেশন করতে পারবে, ঠিক আছে। এটা হয়ে গেল ব্যাপার। এবারে দেখা যায় তোমার অ্যাকুইজেশনের যেটা আছে না, অ্যাকুইজেশনটা কী আছে। দেখো, অ্যাকুইজেশন যেটা আছে, অ্যাকুইজেশন কতগুলো, যেটা 5 প্রকারে বললাম না, সেই 5 প্রকারের মধ্যে কী আছে? অ্যাকুইজেশন যেটা আছে 5-5-এর মধ্যে প্রথমে আছে বার্থ, মানে তুমি যদি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করো তাহলে তুমি ইন্ডিয়ার একজন সিটিজেন, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে অ্যামেন্ড করে কি হয়ে গেছে, তুমি যখন জন্মগ্রহণ করবে তার সঙ্গে কি হবে, তোমার পেরেন্টস বা যে কোনো একজন তাকে হচ্ছে ইন্ডিয়ার সিটিজেনশিপ হতে হবে, তাহলেই তুমি একজন ইন্ডিয়ার সিটিজেনশিপ বাই বার্থের হিসাবে, ঠিক আছে। কিন্তু এইটা অ্যাপ্লাই হয়নি যারা হচ্ছে কিনা ফরেন ডিপ্লোম্যাটস আছে, আর কে আছে, আর একটা হচ্ছে এনিমি অ্যালায়েন আছে। এদের যদি কোনো সন্তান যদি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে তারা কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে পারবে না বাই বার্থের আন্ডারে। আশা করি বোঝাতে পারলাম। বাই বার্থ মানে ইন্ডিয়াতে জন্মগ্রহণ করলে তুমি একজন ইন্ডিয়ান সিটিজেনশিপ, যদি তোমার বাবা মা দুজন বা যে কোনো একজন যদি ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়। কিন্তু কোনো ফরেন ডিপ্লোম্যাট বা ইন্ডিয়ান এনিমি অ্যালায়েন তারা কিন্তু হতে পারবে না, তারা কিন্তু বাই বার্থের মাধ্যমে হতে পারবে না, ঠিক আছে। 1 নম্বর হয়ে গেল। এবার 2 নম্বরে কী আছে? 2 নম্বরে আছে, দেখা যাক। 2 নম্বরে আছে যেটা আছে, 2 নম্বরে আছে ডেসকেন্ট মানে হচ্ছে বংশভূত, ঠিক আছে। বংশভূত মানে কি হচ্ছে, তোমার সেই রক্তের সম্পর্কের মাধ্যমে হচ্ছে। এইটা কোথায় অ্যাপ্লাই হয়? এটা অ্যাপ্লাই হয়, তুমি মনে করো ইন্ডিয়ার একজন সিটিজেন, তোমার জন্মগ্রহণ করছে হচ্ছে, বার্থটা কোথায় হচ্ছে? বার্থটা হচ্ছে আউটসাইডে হচ্ছে, ইন্ডিয়ার বাইরে জন্মগ্রহণ করছো, সেইখানেতে এই রুলটা অ্যাপ্লাই হয়। তুমি ইন্ডিয়ার সিটিজেন কিন্তু তোমার জন্মগ্রহণটা হচ্ছে ইন্ডিয়ার বাইরে, সেখানে কিন্তু এই কন্ডিশনটা অ্যাপ্লাই হয়। এইখানে কি বলছে, যখন তুমি বাইরেতে জন্মগ্রহণ করবে তখন তোমার বাবা মার মধ্যে দুজন বা যে কোনো একজন ইন্ডিয়ার সিটিজেনশিপ হতে হবে, পেরেন্টসের মধ্যে একজন কী হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে। আর একটা কী হতে হবে, তোমাকে 1 ইয়ারের মধ্যে উইথিন 1 ইয়ারের মধ্যে কী করতে হবে, কনসুলেটেতে নামটাকে নথিভুক্ত করাতে হবে। মানে তুমি মনে করো ফরেন কান্ট্রিতে আছো, তুমি ধরো ইংল্যান্ডে আছো, ইউকেতে আছো, তুমি ধরে নিলাম জন্মগ্রহণ করলে, তোমাকে কী করতে হবে, ইউকেতে যে ইন্ডিয়ার যে কনসুলেট আছে সেখানে তোমার নামটাকে নথিভুক্ত করতে হবে, ঠিক আছে। এটা হয়ে গেল। এবারে এইটার সম্বন্ধে এইটার একটা কী আছে, মানে এটার একটা ক্লজ বা তুমি বলতে পারো এটার একটা মানে পয়েন্ট এটা আছে যে তুমি ধরো ইউকেতে জন্মগ্রহণ করলে,
ইউকেতেও এমন একটা রুল আছে যে ইউকেতে তুমি জন্মগ্রহণ করলে তুমি অটোমেটিক্যালি সেখানে ইউকের বাসিন্দা হয়ে গেল, ইউকের সিটিজেনশিপ হয়ে গেলে। ঠিক আছে, তুমি তাহলে যখন মাইনর থাকছো মানে হচ্ছে 18 বছরের যখন তোমার কম বয়স হচ্ছে, 18 বছরের যখন তোমার কম বয়স হচ্ছে, তখন তুমি কি হবে, তুমি একজন ইন্ডিয়ারও সিটিজেন হয়ে গেলে, একজন ইউকেরও সিটিজেন হয়ে গেলে। কিন্তু সেই টাইমে কি হবে, তুমি যখন 18 বছর পূর্ণ হয়ে যাবে তোমার, তখন তারপরে যদি 6 মাসের মধ্যে তুমি যদি ইউকে সিটিজেনশিপটা না ছেড়ে দাও, তাহলে কিন্তু তোমার কি হবে, ইন্ডিয়ার সিটিজেনশিপটা চলে যাবে। বোঝাতে পারলাম? মানে তুমি যদি বাই বার্থ হিসাবে যদি অন্য কোনো কান্ট্রির সিটিজেনশিপ হও, তুমি 18 বছর হওয়ার 6 মাসের মধ্যে সেই কান্ট্রির সিটিজেনশিপটা ছেড়ে দিতে হবে, নাহলে তোমার ইন্ডিয়ান সিটিজেনশিপটা চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তারপরে 3 নম্বরে কি আছে, 3 নম্বরে যেটা আছে, 3 নম্বরে আছে হচ্ছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনে কী হয়, রেজিস্ট্রেশনে হচ্ছে তুমি যদি 7 ইয়ার্স যখন যদি তুমি ইন্ডিয়াতে বসবাস করো, ইন্ডিয়াতে তুমি যদি বসবাস করো, তাহলে তোমার মানে সেখানে বাই রেজিস্ট্রেশনে তোমার কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে পারে। তুমি কারোকে ম্যারি করলে, মনে করো কোনো একটা ছেলে ইন্ডিয়ার কোনো মেয়েকে ম্যারি করলো, বিয়ে করলো, তার সঙ্গে কি হলো, 7 বছর সে ইন্ডিয়াতেই আছে, 7 বছর ইন্ডিয়াতেই আছে, তাহলেও কিন্তু সে ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়ে যাবে। ঠিক আছে, এটা দুটো মেন কারণ। আর এটার একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে, তাকে যে বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে ইন্ডিয়ান সিটিজেনশিপ হলো, তাকে একটা ওথ নিতে হবে, মানে একটা শপথ গ্রহণ করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে বাই রেজিস্ট্রেশনে হচ্ছে সিটিজেনশিপ হলো, তাকে একটা ওথ নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এর মেন পয়েন্ট। ন্যাচারালাইজেশনে কিছু না, ন্যাচারালাইজেশনও সেম এর সঙ্গে। 4 নম্বরে যেটা আছে ন্যাচারালাইজেশনটাও হচ্ছে সেম, সে রেজিস্ট্রেশনের মধ্যেই, শুধু এইটার একটু টাইমটা বেশি, এটা হচ্ছে টাইমটা বেশি। আর এই ন্যাচারালাইজেশন লটাকেই কিন্তু অ্যামেন্ড করে, যেটা সিএ ল এসেছে। ঠিক আছে, তারপরে ওই যে মাইনরিটিরা যারা মানে ইন্ডিয়ার চারদিকের মাইনরিটি, যেমন হচ্ছে বাংলাদেশ হয়ে গেল, পাকিস্তান, আফগানিস্তান, এদের মাইনরিটিদের যে ইন্ডিয়ান সিটিজেনশিপ দিচ্ছে, সেইটা কিন্তু এই ন্যাচারালাইজেশনটাকে করেই, মানে রিল্যাক্স করেই এই সিটিজেনশিপটা দিচ্ছে। ঠিক আছে, তো কেউ যদি 14 বছর ইন্ডিয়াতে থাকে, 14 ইয়ার্স, ঠিক আছে, তাহলে কিন্তু এই বাই ন্যাচারালাইজেশনের মাধ্যমে সে ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়ে যাবে। ঠিক আছে, আর এইটাকেই চেঞ্জ করেছে, এই 14 বছরের জায়গাতে হচ্ছে 7 বছরে নিয়ে এসেছে কায়ের আন্ডারে। ঠিক আছে, আর এইটার ক্ষেত্রেও কিন্তু ওথ নিতে হবে। ঠিক আছে, 5 নম্বরে কী আছে, কখন যদি টেরিটরিকে যদি মানে কোনো একটা ধরো টেরিটরিকে ইন্ডিয়া কবজা করে নিল, ইন্ডিয়া তার নিজের মধ্যে নিল, তাহলে বাই ল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইলে সেই যে টেরিটরির মানুষ তাদেরকেও ইন্ডিয়ান সিটিজেনশিপ দিতে পারে। ঠিক আছে, যেমন এর আন্ডারে কী হয়েছিল, মানে এই প্রসেসটাকে ইউজ করে যে পুডুচেরি যে আছে, পন্ডিচেরিকে যখন ক্যাপচার করেছিল, তখন এই এই রুলস অ্যাপ্লাই করে পন্ডিচেরির যে যতগুলো লোক ছিল সবাইকে ইন্ডিয়ান সিটিজেনশিপ দিয়েছিল। ঠিক আছে, এই 5টা করেছিল। কিন্তু এইটার পাওয়ার কার কাছে আছে, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আছে, পাওয়ার কাকে সিটিজেনশিপ দেবে, কাকে সিটিজেনশিপ দেবে না, এই নিয়ে। ওকে, এবারে আমরা কি দেখব, এবারে আমরা দেখব টার্মিনেশন। কোথায় কীভাবে লস হতে পারে, কী উপায়, সেটা আমরা দেখব। প্রথম যেটা উপায়, রিনাউন্সিয়েশন মানে কি, নিজে থেকে রিনাউন্স করবে, নিজে থেকে ঘোষণা করবে কি, যে আমার আর ইন্ডিয়ান সিটিজেনশিপের দরকার নেই। এটা হচ্ছে সেলফ ডিক্লারেশন করবে কি, আমার ইন্ডিয়ার সিটিজেনশিপের দরকার নেই। সেই যখন সেলফ ডিক্লারেশন করবে, তখন থেকে সে ইন্ডিয়ান সিটিজেনশিপ তার চলে যাবে। ঠিক আছে, রিনাউন্সিয়েশন এটা হয়ে গেল। 2 নম্বরে কি আছে, 2 নম্বরে আছে টার্মিনেশনে কি আছে, যেটা হচ্ছে আর্টিকেল 9, আমি যেটা বললাম না একটু আগে, আর্টিকেল 9 মানে তুমি যখন অন্য কোনো দেশের সিটিজেনশিপ গ্রহণ করবে, তখন তোমার ইন্ডিয়ান সিটিজেনশিপ চলে যাবে, টার্মিনেশন। ওকে, 3 নম্বরে আর কি, 3 নম্বরে আছে ডেপ্রিভেশনের মধ্যে কি আছে, তুমি যদি ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই ফ্রড হিসেবে নাও,
ঠিক আছে। তুমি যদি যুদ্ধের সময়তে তুমি এনিমি যে কান্ট্রি আছে তাদের সঙ্গে যদি কন্ট্যাক্ট করো বা কোনো মানে আনলফুলি যদি কন্ট্যাক্ট করো, ঠিক আছে, যদি তোমার এই ন্যাচারালাইজেশন প্লাস যেটা রেজিস্ট্রেশনের মাধ্যমে যে তোমার সিটিজেনশিপ হলো, তার যদি তুমি 5 বছরের মধ্যে যদি তুমি 2 বছর জেলে থাকো, অন্য কোনো দেশের জেলে থাকো, 5 বছর পাওয়ার মধ্যে 2 বছর যদি তুমি অন্য কোনো দেশের জেলে থাকো, তাহলে একটা হবে। আর যদি তুমি 7 বছর দেশের বাইরে থাকো, 7 ইয়ার্স যদি তুমি দেশের বাইরে থাকো, তাহলেও কিন্তু তোমার সিটিজেনশিপটা চলে যাবে ডেপ্রিভেশনের আন্ডারে। এই যে নামগুলো না, এই যে ওয়ার্ডগুলো, এইগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ইউপিএসসিতে কিন্তু এই ওয়ার্ডগুলো ডাইরেক্ট মানে বলা থাকে। এই ওয়ার্ডগুলো থেকে কোশ্চেন হয় যে ধরো এরকম কোশ্চেন হবে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিফাইন্ড দি 3 টাইপ অফ প্রসেস টু লস ইন্ডিয়ান সিটিজেনশিপ, দ্যাট ইজ রিনাউন্সিয়েশন, টার্মিনেশন, ডেপ্রিভেশন। কিন্তু এটা মনে রাখবে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন না, এটা হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এরা ডিফাইন করেছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু ডিফাইন করে না, এটা বারবার মনে রাখবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিফাইন করে না, সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এটাকে ডিফাইন করেছে যে কী কী উপায়ে ইন্ডিয়ান সিটিজেনশিপ চলে যাবে, ঠিক আছে। এটা ইন্ডিয়ান সিটিজেনশিপ যে আছে না, ইন্ডিয়ান প্রেসিডেন্ট কে হতে পারে? ইন্ডিয়ান প্রেসিডেন্ট হতে পারে, তুমি ধরো ইন্ডিয়ান প্রেসিডেন্ট কেউ করতে পারলে ইন্ডিয়ান সিটিজেন, এটা হচ্ছে বাই বার্থ যে হচ্ছে সেও ইন্ডিয়ান সিটিজেন হতে পারে, ঠিক আছে। আর কে হতে পারে? আর ন্যাচারালাইজড যে সিটিজেন আছে, ন্যাচারালাইজড, তারাও কিন্তু ইন্ডিয়ান প্রেসিডেন্ট হতে পারে। কিন্তু এটা ইন্ডিয়ার ক্ষেত্রে হয়ে গেল। আর কিন্তু ইউএসের ক্ষেত্রে অনলি বাই বার্থ, অন্য কেউ কিন্তু আর হতে পারবে না। বাই বার্থে যারা হবে তারাই শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনশিপ মানে ইউএসের প্রেসিডেন্ট হতে পারবে, আর অন্য কেউ না। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে যে কোনোভাবে সিটিজেনশিপ যদি অ্যাকোয়ার করে, তাহলে সে প্রেসিডেন্ট হতে পারবে, ঠিক আছে। বুঝতে পারলাম তোমাদেরকে। এবারে ইন্ডিয়ান সিঙ্গেল যে সিটিজেনশিপ এনেছে, সিঙ্গেল সিটিজেনশিপ নিয়ে আসার পেছনে কারণ কি? সিঙ্গেল সিটিজেনশিপ নিয়ে আসার পেছনে কারণ হচ্ছে একটাই, যে নিজেদের মধ্যে যে ব্রাদারহুড আছে সেই ব্রাদারহুডটাকে মানে প্রচার করা, ঠিক আছে। এইগুলো দেখো তোমাদের আগে যেগুলো পড়ালাম সেইগুলোই আছে, এইগুলোতে সমস্ত কিছু আছে। যখন একবার রিডিং পড়বে তখন বুঝতে পেরে যাবে। আমি জাস্ট তোমাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি, যাতে তুমি মানে বই পড়ার আগে এই ভিডিওটা দেখলে তোমার একটা কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে, যেটা তুমি পরবর্তীকালে বই পড়লে সেটা তুমি আরও ভালোভাবে গ্র্যাস্প করতে পারবে। দেখো ইন্ডিয়া তো কী করেছে, সিঙ্গেল সিটিজেনশিপ করেছে। কোথা থেকে নিয়েছে? ব্রিটিশ থেকে নিয়েছে, ঠিক আছে, হয়ে গেল সিটিজেনশিপ। এবারে ইউএসের যদি দেখো, ইউএসের কিন্তু সিটিজেনশিপ সিঙ্গেল সিটিজেনশিপ না। ইউএসের একটা হচ্ছে দেশের পুরো মানে ফেডারেলের একটা সিটিজেনশিপ আছে, প্লাস যে 50টা স্টেট আছে সেই স্টেটেরও আবার একটা আলাদা আলাদা সিটিজেনশিপ আছে। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে সিঙ্গেল সিটিজেনশিপ, মানে আমরা ইন্ডিয়ান, ভারতীয় আমরা, এটাই হচ্ছে। কিন্তু এর মধ্যেও কিছু মানে ফ্লজ আছে, এমন না যে এটাই চিরসত্য যে ইন্ডিয়ান সিটিজেনশিপ আছে। ইন্ডিয়ান সিটিজেনশিপ মানে হচ্ছে সিটিজেন সবাই সমান অধিকার, এটা কিন্তু ব্যাপার না। কিছু ক্লজ আছে, যেমন আর্টিকেল 16 আন্ডারে কি না, পার্লামেন্ট চাইলে কোনো স্টেটের রেসিডেন্টকে তাদের ক্রাইটেরিয়া করতে পারে কোনো পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। শুধুমাত্র পার্লামেন্টের কাছে পাওয়ার আছে। পার্লামেন্ট চাইলে কোনো বলে দিতে পারে যে এই স্টেটের পার্সন হতে হবে এই পাবলিক এমপ্লয়মেন্টটাকে অ্যাকোয়ার করার জন্য। এইটা এখন শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা স্টেটেই আছে, আর বাকি কোনো স্টেটের মধ্যে নেই, ঠিক আছে। মানে পার্লামেন্ট চাইলে বলতে পারে যে অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা সিটিজেনরাই শুধুমাত্র এই পাবলিক জবটা করতে পারবে, অন্য কেউ আর করতে পারবে না, ঠিক আছে। এটা একটা হয়ে গেল। আর কি আছে? আর আছে প্লেস অফ রেসিডেন্ট, যেটা আছে মানে হচ্ছে আর্টিকেল 15 যেটা ডিসক্রিমিনেশন বলেছে, প্রহিবিশন অ্যাগেনস্ট ডিসক্রিমিনেশন, সেটা কিন্তু গ্রাউন্ড অফ রেসিডেন্ট হিসাবে কোনো ডিসক্রিমিনেশন নেই, কোনো মানে রেস্ট্রিকশান নেই, চাইলে গ্রাউন্ড অফ রেসিডেন্স হিসাবে করতে পারে। তারপরে আর্টিকেল 19-এর কী আছে, 19-এ যেটা কী আছে না, যে কোনো ইন্ডিয়ার কোনো সিটিজেন যে কোনো জায়গায় ঘুরতে পারে, আর যে কোনো ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় ঘুরতে পারে, আর যে কোনো জায়গায় সেটেল হতে পারে। কিন্তু এটা অ্যাপ্লাই হবে না কোথায় না, যেখানে হচ্ছে ট্রাইবাল কমিউনিটি আছে, সেখানে কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই হবে না। মানে এটাও একটা সিঙ্গেল সিটিজেনের পক্ষে একটা ক্লজ, মানে এটাই যে চিরসত্য জিনিসটা, সেই চিরসত্য জিনিসটা কিন্তু না। এটা হয়ে গেল। আর
আর দেখো বাকি ওভারসিজ সিটিজেনশিপ আছে, এখানে কিছু আছে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া আছে, এনআরআই আছে, এগুলো আছে, কিন্তু এইগুলো থেকে অত ইম্পর্টেন্ট না, এগুলো থেকে অত পড়া দরকার নেই, কারণ এত কিছু তুমি ডিটেলসে পড়তে গেলে সমস্ত কিছু গুলিয়ে যাবে, এগুলো থেকে কোশ্চেন আসে না, সেগুলো সেই জন্য এগুলো ইম্পর্টেন্ট না। আর যেটা লাস্ট যেটা ইম্পর্টেন্ট, তুমি যেটা আমি বললাম আছে মানে যেটা আর্টিকেল আছে সেটা একটা ইম্পর্টেন্ট, কিন্তু আর্টিকেলের মধ্যে দুটো আর্টিকেলই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোন দুটো, একটা হচ্ছে আর্টিকেল 9 আর একটা আর্টিকেল 11। আর্টিকেল 9 যেটা হচ্ছে পার্সন ভলেন্টিয়ার অ্যাকোয়ার করলে সিটিজেনশিপ চলে যাবে, আর 11-এ পার্লামেন্টের কাছে পাওয়ার আছে। এগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কি সিটিজেনশিপটা কি বোঝাতে যাচ্ছে। সিটিজেনশিপ কিন্তু আমাদের বোঝাতে পারলাম সমস্ত কিছু। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাই বাই।